নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আদৌ তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে সবকিছু ঠিক রয়েছে তো। তার কারণ এতদিন পর্যন্ত প্রশ্ন ছিল যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে এবং এই ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দল হিসেবে কারা উঠে আসবে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সামনে কার্যত একটা অগ্নি পরীক্ষা ছিল। আর সেই অগ্নি পরীক্ষাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নাকি আসল তৃণমূল কংগ্রেস মমতা অভিষেকের তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করবে, এটারই উত্তর খোঁজার দিন ছিল। গতকাল 21শে জুলাই এলো এবং এই 21শে জুলাইয়ে কার্যত সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আপামর পশ্চিমবঙ্গের যারা বিরোধী মনস্ক মানুষ রয়েছেন তারা গতকাল এটা পরিষ্কার করে দিলেন যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করার জন্য আগামী দিনে কোনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, মমতা অভিষেকের তৃণমূলকেই কিন্তু তারা বেছে নিল। যে দৃশ্য আমরা গতকাল গোটা 21শে জুলাই ধরে দেখলাম। আমরা 21শে জুলাই যখন দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে পরিচয় পাচ্ছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ফেসবুকে গেলাম দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই দেখার জন্য সেখানে 24,000 লোকের সমাগম। আর 21শে জুলাই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কন্ডাক্ট করছেন সেখানে মাত্র 1800 জনের সমাগম। অন্যদিকে যখন আমাদের ক্যামেরা পৌঁছে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় সেই 21শে জুলাইয়ের মঞ্চে, সেখানে কার্যত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের অভাব থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ে কিন্তু কার্যত জনসমুদ্র লক্ষ্য করা গেল। আমি দুটোই চিত্র আপনাদের স্ক্রিনে রাখছি। একদিকে আপনারা দেখবেন প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা রাখছেন ঠিক সেই সময় 21শে জুলাইয়ের মঞ্চে ঋতব্রত শিবিরের কি অবস্থা, আর তারপরেই আমি আপনাদেরকে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়ের সমাগম। দেখুন, এই লড়াই একটা চলমান লড়াই। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করবো। এই লড়াই কয়লা, বালি, গরু, ডলোমাইট, ভুতুরের টাকা, কেমেন আইল্যান্ডের টাকা চলে যাওয়া, পার্টির টাকা লোপাট হয়ে যাওয়া, এলাকা থেকে বিভিন্ন ধরনের কাটমানি তার দায় আমাদের দিতে হচ্ছে। দায় দিতে হচ্ছে বলেই আমাদের কিছু করেননি, এরম বিধায়ক বাড়ি ফিরতে পারছেন না। লোক হয়নি বলছে, দিদির মিটিং এ লোক হয়নি। এই তো 1,500 লোক, 1,500 লোক হয়েছে। এটা শুধু স্টেজের পিছনে, এটা স্টেজের পিছনে লোক হয়নি, একদম লোক হয়নি। চাটনি তো দেখে যা, লোক হয়নি, একদম লোকই হয়নি, দেখে যাও। দুটো সমাবেশের চিত্র দেখেই গতকাল দুপুর 2টোর মধ্যে একথা পরিষ্কার হয়ে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বা পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের বিরুদ্ধে প্রধান বিরোধী দলনেতা যতই কম সংখ্যক সাংসদ কিংবা বিধায়ক থাকুক, আসলভাবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসই আগামী দিনে লড়াই করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ওই 41% ভোটার কিন্তু সমর্থন রেখেছে। সমস্ত কিছু পরিষ্কার। এমনকি যারা 21শে জুলাইয়ের সমাবেশে কলকাতার উদ্দেশ্যে গতকাল এসেছিলেন, যারা অনেকেই ভুল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমাবেশে পৌঁছে গিয়েছিলেন, এমনও দৃশ্য কিন্তু গতকাল দেখা গেল। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে গ্রুপ, সেই গ্রুপের যে 21শে জুলাইয়ের সমাবেশ, সেই সমাবেশে যে কতগুলো গুটি কয়েক মানুষ দেখা গিয়েছে, সেই মানুষগুলোও সেখানে ভুলবশত পৌঁছে গিয়েছিলেন এবং অনেকে সেখানে ইন্সপেকশনও করতে গিয়েছিলেন যে আদৌ ঋতব্রত শিবিরের কতটা ভিড় রয়েছে। এমনও কিন্তু গতকাল উদাহরণ পাওয়া গেল। সেই উদাহরণের ছোট্ট ঝলক আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাচ্ছি, কিন্তু এই এপিসোডের টপিক আজকে এটা নয়। এই এপিসোডের টপিক হচ্ছে আদৌ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীর মধ্যেও সমস্ত কিছু ঠিক রয়েছে তো। কারণ 21শে জুলাইয়ের এই সাকসেসের পরে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ খুলেছেন সেই বিষয়ে তো আমরা আলোকপাত করব। কি ঘটেছিল 21শে জুলাইয়ের যে সমাবেশ মমতাপন্থীদের ছিল, সেই সমাবেশের শেষ টাইমে, সেটাও আমি আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে দেখে নেব যে যারা কর্মী সমর্থক ওই গুটি কয়েক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ওইদিকে ঘোরাফেরা করছিলেন, তারাই বা নিজেদের কি মত প্রকাশ করেছিলেন। দেখুন, কোথা থেকে এসেছে? নন্দকুমার। আরেকবার বলুন। নন্দকুমার। আচ্ছা, আর নব তৃণমূলে এসেছেন এবছর, আগের বছর কোথায় গেছে? দিদি গেছে প্রতি বছর। এটা তো দিদির সভা হচ্ছে না। দিন নয়, আপনি কার শৈশব সমাবেশ এসেছিলেন? কার মানে আদি তৃণমূল, নব তৃণমূল? এটা কিন্তু আদি তৃণমূলের সভা নয়। আচ্ছা, আপনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাবেন? এখানে এসেছেন কি ঠিকানা তো দেওয়া ছিল? আমি জানি অলরেডি। আমি সামনে গাড়ি কাজে খাই,
বাসে কাজ করি আমার গাড়ি যাবো। এখানে লোক কোথায়? শুধু নেতারাই, মঞ্চে যত লোক আছে, মঞ্চে যা আছে তার থেকে বাইরে। আমার বিয়েতে থেকে বেশি লোক এসেছিল, আমার বিয়েতে থেকে বেশি গ্যালারি হয়েছিল। এই তো অবস্থা মনটা, আমরা ঢুকতে পারিনি, ওখানে চলে এসেছি। দেখলাম হচ্ছে মনে বাচ্চা ছেলে রক্ত ঠিক রাখতে হবে। না এই মানে রক্ত রাখলে হবে। সেখানে দেখছি বাচ্চা ছেলে ল্যাংটা হয়ে যাবে। যাচ্ছিলাম তো আমি, নেমে পড়লাম বাস থেকে। আমি ওখানে মিটিং থেকে ঢুকতে পারিনি, বাড়ি যাচ্ছিলাম, নেমে পড়লাম। নেমে পড়ে দেখি এই তো কি দাবি তো দাদা, এই তো দেখলাম তো। যখন আমি জনমনে তখন ঢুকেছি, লোকে বেরোচ্ছে। আমি একটা ভাত চিপলে তো হাঁড়িতে একটা ভাত বোঝা যায় তো। না না, এটা তো আমরা ভুল করে ঢুকে পড়েছি এখানে। আমরা আসল তৃণমূলেই যাচ্ছি, যেখানে কালীঘাট তৃণমূল। আপনারা বলছেন কালীঘাট তৃণমূল, ওইটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দলটা করি, সেই তৃণমূলেই আমরা যেতে চাই। এখানে ভুলবশত ঢুকে পড়েছি। যে তিন চার জায়গায় হচ্ছে, কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভালো, কোনটা খারাপ বুঝতে পারছি না। আমরা ভালো তৃণমূলে নয়, আমরা খারাপ তৃণমূল, চোর তৃণমূল, যেটা মমতার তৃণমূল, ওই তৃণমূলেই যেতে চাই। অর্থাৎ একথাও গতকাল পরিষ্কার হয়ে গিয়েছে যে বেশ কিছু মানুষ যারা কলকাতা চিনতে পারেন না, তারা ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমাবেশে ভুলবশত পৌঁছে গিয়েছিলেন। অনেকে আশ্চর্য হয়েছেন, আবার অনেকে এটাও বলেছেন যে তারা দেখতে এসেছিলেন, কিন্তু আসলভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। এই সমস্ত কিছু যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎকে ঠিক করে দিচ্ছে, তার মধ্যেখানেই পশ্চিমবঙ্গের আরো এক রাজনৈতিক ভবিষ্যতের নেতারও কিন্তু গতকাল 21শে জুলাই জন্ম হলো, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাই মঞ্চে মমতাপন্থী শিবিরের হয়ে পৌঁছালেন, তখন কার্যত জনতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন পর্যন্ত নিজেদের নেতা মেনে এসেছিলেন, নেত্রী মেনে এসেছিলেন, তারা কিন্তু আগামী দিনের নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করছেন, এটাও বুঝিয়ে দিলেন। আমি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওই 21শে জুলাইয়ের মঞ্চে উঠলেন, ঠিক কিভাবে সমাবেশটার যে চরিত্র সেটা বদলে গেল। দেখুন। অর্থাৎ গতকালের 21শে জুলাই পশ্চিমবঙ্গের যারা বিরোধী মনস্ক রয়েছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বা বর্তমান সরকারের বিরোধী মনস্ক ভোটার রয়েছেন, তাদের কাছে একটা প্রশ্ন তৈরি করেছিল যে 21শে জুলাইয়ে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে তো। কিন্তু 21শে জুলাই অনেক কিছু উত্তর নিয়ে এলো, যেখানে কার্যত পরিষ্কার হয়ে গেল যে রাজনৈতিক ক্যারিয়ারের যে কফিন রয়েছে, সেই কফিনে শেষ পেরেক গতকাল 21শে জুলাই পোঁতা হয়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যারা ছিলেন, এবং রাজনীতিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত আগামী দিনে নতুন পথ চলার সৃষ্টি হলো, এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করছেন। যারা বিরোধী মনস্ক সাধারণ মানুষ রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আগামী দিনে লড়াই করার জন্য। এই সকল কিছুর প্রশ্নের উত্তর যখন 21শে জুলাই কার্যত পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, এবং সমস্ত কিছু যখন মনে হচ্ছিল যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক হতে চলেছে, ঠিক তখনই 21শে জুলাইয়ের মঞ্চেই এক ভয়াবহ দৃশ্য ঘটল, যেখানে প্রশ্ন আজকে রাজ্যের বাসিন্দাদের কাছে কিংবা তৃণমূল কংগ্রেসদের সমর্থকের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অন্দরে আদেও সমস্ত কিছু ঠিক রয়েছে তো। এত কিছু ভালো 21শে জুলাই থেকে একটা সুফল পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অন্দরমহল কিন্তু গতকাল ভাঙতে দেখা গেল। আর এর মধ্যে আমরা প্রকাশ্যে স্টেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, লড়াকু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টেজের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিলেন ধমক, বললেন এতক্ষণ ধরে কিসের বক্তৃতা, আর এতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেলেন চোটে। তার হয়তো জনসমক্ষে এই অপমান সহ্য হয়নি, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনলাম স্টেজের মধ্যেই কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। দেখুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দেখে যারে পালিশছে না। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে
সমস্ত 21শে জুলাই প্রোগ্রামটি যখন সুষ্ঠুভাবে সম্পন্ন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত এই কথা পরিষ্কার হয়ে গিয়েছে যে যতই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাপাদাপি করুক তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কথাও যখন পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার কর্মী সমর্থক তারা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীতেই বিশ্বাসী, তখনই এক বালতি দুধের মধ্যে এই চুনের ফোঁটা অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা গোটা স্টেজের নজর কেড়ে নিল, এবং এইভাবে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্টেজে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেও শুনলাম। আর এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মঞ্চ ছেড়ে কার্যত 21শে জুলাইয়ের মঞ্চ ছেড়ে তিনি চলে গেলেন, এবং পরবর্তীকালে গতকাল সন্ধ্যাবেলায় ফেসবুকে একটি পোস্ট করেছিলেন ইঙ্গিতপূর্ণ। আর আজকে এই মুহূর্তে বেলা 1টার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স ডাকলেন এবং সেখানে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, এবং এমনটাও তিনি প্রশ্ন ছুড়ে দিলেন যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার তৈরি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছের সমস্ত মানুষকে এভাবেই আঘাত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন এমনকি এই লড়াইয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে লড়াই করেছেন, এবং বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই পরিবেশেও 21শে জুলাই প্রচার করার জন্য যে সমস্ত জেলায় মিটিংও করে এসেছিলেন, কিন্তু তারপরেও আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন হতাশা এবং এমন একটি প্রেস কনফারেন্স প্রশ্ন তুলেই দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অন্দরে সমস্ত কিছু আদেও ঠিক রয়েছে। তো আমি আপনাদেরকে শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্সটিতে বক্তব্য রেখেছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি বিষোদ্গার করেছেন, ক্ষোভ উগড়ে দিয়েছেন, রাগ উগড়ে দিয়েছেন, ঝগড়া করেছেন, কিন্তু এ কথাও তিনি বলেছেন যে তিনি এই তৃণমূল কংগ্রেসেই থাকবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েই থাকবেন, এই তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই তিনি সমস্ত ঝগড়া করবেন। দেখুন, আমি কথাটা কাউকে বলতে চাইছিলাম না, কিন্তু একটা মিডিয়াতে দেখলাম কালীঘাট সোর্স ডিসক্লোজ করে অনেক কিছু লিখেছে, সেটা কিছুটা আমার এগেন্স্টেও গেছে। সেদিনকে আমি প্রথম যখন ঢুকি তখন তৃণমূলের অনেক ওয়ার্কার তারা বিরক্ত ছিল দোলার প্রতি, তারা সবাই ছুটে ছুটে এসে বলছে দোলা খুব বাজে ব্যবহার করছে। আমি বললাম ঠিক আছে, চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি উপরে উঠে সবাইকে ঠিকঠাক করেছি। এরপর দেখেছেন মাঝে মাঝে আমি ভিড় কন্ট্রোল করার জন্য আমি বলেছি, আমার কথাও শুনেছি, হাইকোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী মানতে হবে। কখনো আমি নিচেও নেমে গেছি, কাউকে ছাড়িয়ে করিনি। তারপর আমি এরপরে আসার পর দেখলাম বক্তৃতা শুরু হলো, তো বক্তৃতা দিল আমাদের প্রতিমা মণ্ডল দিল, আমাদের বীরবা হাঁসদা। কুণালকে জিজ্ঞেস করলাম কে কে বক্তৃতা দিচ্ছে। কুণাল বলল যে এরপরে আছে ওই প্রিয়াঙ্কা অধিকারী আছে, আর ওই উপাসনা বলে মেয়েটি আছে, আর আপনি আছেন, সৌগতদা আছে। আর সৌগতদাকে দিদি বলেছে যে দিদির সামনে বক্তৃতা দিতে। উপাসনা আর ইয়ে কী নাম প্রিয়াঙ্কা দুজনে ছিল না, অনেকক্ষণ ধরে ছিল না, তো ন্যাচারালি তখন স্পিকার লিস্ট। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকুক, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছে। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো না, দিদি নয় দিদি এসে ডিসাইড করবে। তখন সব বক্তব্য প্রায় শেষ হয়ে এসছে। আমরা ঠিক আছে তাহলে আমাকে দাও। ঠিক তার আগে 12:41 নাগাদ আমি দিদিকে টেক্সট করলাম যে আপনি তাড়াতাড়ি আসুন। 12:45 নাগাদ দিদি আমাকে জানাচ্ছে বিজেপির লোকরা আটকে রেখেছে, এবং তখন আমাকে বক্তৃতা দেওয়া করালো, বললো যে তাহলে বলো। তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কোড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেলাম। এরপর আবার শুরু করলাম। তারপর মমতা দিয়ে এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো, 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো আমি জিজ্ঞেস করলাম দিদি বলবো, আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে তো শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন। আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন, তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম আমি আপনাকে এসব কথা কে কানে দেয়। পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12:50, এখন বাজে 1:10। 1 ঘন্টাটা হলো কোথায়? না আরও অনেক বক্তা আছে। আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কোনো তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকমভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন।
দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছেন এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে, সব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদি যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছে ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ তো আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এতে কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটা যদি কেউ ভাবে, তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। না, নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তাই সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতাদিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। সেদিনও যা ছিল আজও তাই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে, 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে, আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সব তর্ক বিতর্ক হচ্ছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি। কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। আমাকে একজন কি বলেছিলেন, আমি হরিণঘাটা দিয়ে যাচ্ছিলাম সেদিনকে, I was attacked by the BJP on that day, alone I was there. একজন ভদ্রমহিলা এসে কি বলেছিলেন, জানার মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। শুনলেন আপনারা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রেস কনফারেন্স। এখানে পরিষ্কারভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু মন্তব্য করছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টেজটিকে দখল করেছিলেন, তার বক্তৃতা কিভাবে থামাতে হয়েছিল, সমস্ত কিছু বিষয় নিয়ে একেবারে বিশদগার করেছেন। কিন্তু এই ঘটনায় আজকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে কালীঘাট তৃণমূলের মধ্যেও কি আবার একটি ভাগাভাগি দেখা যাবে? কালীঘাট তৃণমূল ছেড়ে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ঋতব্রতদের শিবিরে পৌঁছে যাবে? না, এই ঘটনায় একেবারে নিজেই ফুল স্টপ দিয়ে
দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দিয়েছেন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো নন, তিনি ঝগড়া করতে হলে এই তৃণমূল কংগ্রেসের মধ্যেই থেকে করবেন। কিন্তু প্রশ্ন আজকে একটা উঠছে, যখন এতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 21শে জুলাই একেবারে সুপারহিট প্রোগ্রামে একটি পরিণত হয়েছে পরিবর্তনের 2 মাসের মধ্যেই, সেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরে আজকের দিনেও এত অশান্তি হচ্ছে? এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কি ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে সেটা তো একমাত্র কালীঘাটের ওই 4 দেওয়ালই বলতে পারবে। কিন্তু এই ঘটনা আগামী দিনে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মনে প্রভাব ফেলবে এটাও বলা যেতে পারে। আর যদি উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এমন কোন ধরনের অহংকার আজ পর্যন্ত থেকে থাকে যে আমি সর্বে সর্বা, এ কথাও কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া একটা কর্মী সমর্থকও কোথাও জড়ো হবে না, সেটা তো ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও বুঝতে পেরে গিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি আজকের দিনেও এত রাগ অভিমান করেন, আজকের দিনেও যারা দুর্দিনে একেবারে দাঁত কামড়ে লড়াই করছে, যারা জেলায় জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে আসছেন, তাদেরকেই প্রকাশ্য মঞ্চে অপমান করেন, সেটা ওই সমস্ত ব্যক্তির জন্য যথেষ্ট অপমানকর হতে পারে। সেটাই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত বলতে চেয়েছেন। বহু বক্তব্যের মাধ্যমে আমরা একথা দেখতেই পেয়েছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছুই চিনতে চান না, আর কিছুই বুঝতে চান না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, আজকের দিনেও করছেন, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়তো সামান্য সম্মানটুকুও প্রাপ্য রয়েছে, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। যেটাই রয়েছে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী কালীঘাটপন্থীর অন্দরমহলে আমার মনে হয় ইমিডিয়েট তাদের দলের শট আউট করা উচিত। কারণ তাদের কর্মী সমর্থকরা যে ধরনের অক্সিজেন গতকাল পেয়েছিল, যে লড়াইয়ের একটা শক্তি গতকাল পেয়েছিল, এই ধরনের প্রেস কনফারেন্সে তাদের কর্মী সমর্থকদেরই মনোবল পড়বে। এই ভিডিও, এই প্রেস কনফারেন্স দেখার পরে এখন আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টস করুন। আপনারা অবশ্যই জানাবেন যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আজকের দিনে একটু তার সঙ্গে যারা এই মুহূর্তেও এত কষ্ট সহ্য করে রয়েছে তাদের প্রতি নমনীয়তা দেখানো দরকার, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটাই একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দেরকে মেনে নিয়ে মুখ বন্ধ করে কালীঘাট তৃণমূলেই থেকে যাওয়া দরকার। সমস্ত কিছু বিষয় আপনাদের সামনে রাখলাম, আপনারা কমেন্টস করুন। এই কমেন্টস নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে যাবে। তাই আপনারা যেটা মনে করছেন আপনারা কমেন্টসে জানিয়ে যান। আজকে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে লবি রয়েছে সেই লবির মধ্যে যথেষ্ট পরিমাণে ভিতরে ভিতরে কিন্তু একটা ক্ষোভ, একটা আঁচ, একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যেটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবলকে কিন্তু ভাঙতে যথেষ্ট পরিমাণে তৎপর হয়ে দাঁড়াবে। তাই এই বিষয়ে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমার এই চ্যানেলের মধ্যে রয়েছেন তারা নিজেদের মতামত প্রকাশ করুন এবং এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন সেই বিষয়ে অবশ্যই জানিয়ে যাবেন। এই এপিসোড এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।